আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, বিশেষ করে এই 4টে দেশ কিন্তু খুবই অ্যাক্টিভ। তারা এখন কোন জায়গা থেকে কি খেলা খেলতেছে হয়তো সেগুলোর কারণেও অনেক মুভমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে রাজনীতিতে। ইউনূস সাহেব সব জায়গা আওলায় দিছে, আমাদের যুব শক্তিকে, তরুণদেরকে একটা ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই তরুণরা কিন্তু আন্দোলনে ছিল। কিন্তু এরা এখন কোটা বিরোধী ডক্টর ইউনূস আন্দোলন শুরু সরকারের করে। অবসান বা তার রেজিমের যে অবসান ঘটেছে তার সময়টার, এখন বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিএনপির অবস্থান কি স্পষ্ট? আওয়ামী লীগের রাজনীতি ব্যাপারে ইতিবাচক না নেতিবাচক সেই জায়গাটা কি স্পষ্ট? ধরেন যখন নিষিদ্ধ করা হলো তার আগে কিন্তু বিএনপি নিষিদ্ধের পক্ষে ছিল না, ফলে ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে যেহেতু বিএনপির মতো বড় দল চায় না, ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। পরে হাসনাত আব্দুল্লাহ একাই একরকম গিয়ে আন্দোলন করে নিষিদ্ধ করায় ফেললো আওয়ামী লীগকে, এবং তারপর তারা আবার সাধুবাদও জানালো। এখন এসে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, প্রথমে মনে হচ্ছে যে গণতন্ত্র কাউকে বাধা দিলে ডিফর্ম কিছু হবে, রাজনীতিটা চলুক, চলতে দিন, ইত্যাদি ইত্যাদি। পরে বলছেন যে বন্ধ আছে, বন্ধই থাকবে। বিএনপি কি আসলে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে নাকি নাকি আসলে কি? আওয়ামী লীগ একটা বড় সংগঠন, অনন্তকাল তো জোর করে আটকে রাখতে পারবেন না, কারণ তাদের তো কোটি কোটি সমর্থক আছে। এই সমর্থকরা তো পালায় নাই, তাদের জন্মগত অধিকার আছে রাজনীতি করার, ভোট দেওয়ার, এবং গণতান্ত্রিক অধিকারও আছে। আপনি তাদেরকে সারা জীবন নিষিদ্ধ করতে পারবেন না। যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাইতে পারে না। হ্যাঁ, যদি অপরাধ করে একই কথা বলবো, তার বিচার কোর্টে হবে, আদালতে হবে, কিন্তু আদালতটা নিরপেক্ষ হইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একমাত্র হাসিনা আগে চিনেছে, 18 কোটি লোক চেনে নাই, আমিও নিজে চিনি নাই, আমিও ব্যাকুব বনে গেছি। এখন দেখেছি ঘটনা ঠিক। এখন ধরেন এই উপদেষ্টা পরিষদের সবার বিরুদ্ধে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক অভিযোগ কিন্তু দুদকে জমা হয়েছে। এটা তো এখন সরকারকে বিচার করতে হবে, নাইলে তো এটা প্রশ্ন আসবে। আমি নিজেও বিচার চাই না, এটা আপনার কথা ঠিক। কারণ আগে তো বিএনপি কে নিষিদ্ধ করার বিপক্ষে বিএনপি ছিল। এখন নতুন করে আমি দেখলাম বিএনপি সালাউদ্দিন সাহেবও বলেছেন, ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে। তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে। এবং অনেক জায়গায় দেশে দেখেন, অনেক জায়গায় অফিস খুলে যাচ্ছে, কেউ কেউ আবার বেল পাচ্ছে। আপনি বলেন তো দেখি, এখন জানেন আপনার, যদি আমাদের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের ভিতরে যদি নির্বাচন হতো নেপালের মতো, তো আমার বক্তব্য হচ্ছে যে সংবিধান অনুযায়ী যদি ইলেকশনটা দেওয়া হতো, 6 মাসের ভিতরে যদি ইলেকশন দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগের প্রতি যে হেট্রেটটা ছিল, শেখ হাসিনার প্রতি হেট্রেটটা ছিল, তারাও হয়তো এরকমই হেরে যেত, খুব অল্প সিট পেত। এখন আমাদের দেশের মাটি হচ্ছে, যাকে যত চাপিয়ে রাখার চেষ্টা করবেন, যার প্রতি যত অপারেশন করবেন, তার পপুলারিটি বাড়বে। এখন তো ধরেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা টাকা পয়সা আল্লাহ হয়েছে এরকম নাই, হাজার খানেক লোক চলে গেছে। হ্যাঁ, আর বাকিরা তো দেশেই আছে। তারা তো জন্মগত ভাবে ভোটাধিকার, আপনি তাকে ভোট দিতে দেবেন না? ভোট তো দিয়েছে, কিন্তু এলাকা বেসিস অনেক জায়গায় তারা যে দল, যে প্রার্থী যাকে শেল্টার দিয়েছে তাদেরকে ভোট দিয়েছে। এলের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট, যে ধরেন নারায়ণগঞ্জের আইভি, যিনি সিটি কর্পোরেশন মেয়র ছিলেন, তিনি একটা আলোচনা আসলো বাংলাদেশে যে রিফাইন আওয়ামী লীগ একটা হবে, সম্ভবত আইভি তার প্রমাণ হতে পারে। তখনই গাপাগাপ তার বিরুদ্ধে মামলা হলো। আরে তিনি তো শামীম ওসমানের বিরুদ্ধে সারাদিন সারা জীবন সংগ্রাম করলেন, হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা করে, এবং তার বিরুদ্ধে খুনের মামলাও দেওয়া হলো, এবং তিনি কোর্টে আদালতে হাজির হয়েছেন। খুনের মামলা তো তার মেরিট নাই, খুন তো করে নাই, সে বেল পেয়ে গেছে। তারপরে কক্সবাজারের বদি, যে আওয়ামী লীগ অন করে নাই, সে ইয়াবা সম্রাট, তাকে অন করে নাই, অর্থাৎ তাকে নমিনেশন না দিয়ে তার স্ত্রীকে নমিনেশন দিছে, হ্যাঁ, তাকেও খুনের মামলা দিছে। ইয়াবা সম্রাট হিসেবে তাকে বিচার করেন, আরো অপরাধ থাকলে তার বিচার করেন, তাকে খুনের মামলা দিলেন কেন? সে জামিন পেয়েছে। এখন অনেক জায়গায় জনশ্রুতি আছে যে সব আওয়ামী লীগের লোককে ছেড়ে দিচ্ছে, ছেড়ে তো দিবেই। অনেক লোক তো নিরাপরাধ আছে, যারা নিরাপদ আইনে কাভার করে না তারা মুক্তি পাবে।
এটাই তো সুশাসনের ব্যাপার, আইনের শাসনের ব্যাপার। এটা মুক্তি পাবে না? মুক্তি পাবে তো। এখন ইউনূস এক্সিকিউটিভ অর্ডারে অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে। হ্যাঁ, সেও তো বলছিল যে চিরকাল নিষিদ্ধ থাকবে না, কিন্তু তিনি তো তুলে দিয়ে যান নাই। হ্যাঁ, এখন নিষিদ্ধই আছে। এখন আমার কথা হলো, এখানেই প্রশ্ন হচ্ছে যে অর্থাৎ আমাদের দেশে বিশেষ করে আমি বড় হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি ইলেকশনের আগে এবং পরে পরাশক্তি গুলো কিন্তু অ্যাক্টিভ থাকে, যার যার ইন্টারেস্টে। তিনি তো অনেক কিছু করেছে। তিনি গ্রামীণ ফোনের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে, অর্থাৎ যদি তাকে ধরতে যান সে বলবে আমার কিছু নাই। যেমন গ্রামীণ ব্যাংক একটা অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক আপনার স্থাপিত হয়েছিল, এবং এটা একটা কমার্শিয়াল ব্যাংকের মতোই ছিল। সেখানে 67 বছর অবসরে যাওয়ার বিধান আছে। তিনি 67 বছর পূর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়তে চান নাই। শেখ হাসিনা তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে, তাকে আনঅফিসিয়ালি যতটুকু জানি তাকে উপদেষ্টাও বানাতে চেয়েছে ব্যাংকের। তিনি মানে না, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চালিয়েছেন। তিনি জানেন এটাতে জিতবেন না, তারপরেও এবারে তিনি ক্ষমতায় আসার পরে তিনি গ্রামীণ ফোনকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান করে করে 666 কোটি টাকা এটার মাফ করে নিয়েছে। এমনকি তার যে আপনার কি কয় আপনার তার যে নোবেল প্রাইজ পাইছে সেটারও ট্যাক্স দিতে হবে না, এটা করেছে। তো এগুলো তো তাহলে শেখ হাসিনা যে অভিযোগগুলো খুব একটা মর্যাদা করতেন, ডক্টর ইউনূসকে নিয়ে যে অভিযোগগুলো করতেন, সেগুলো মানে আপনার কথা থেকে যা আসছে যথার্থই করতেন? আপনারা দেখেন, ওই উপদেষ্টা পরিষদ থেকে বলে যে তাকে সে এইটা চেয়েছে, এত বছর আগে এইটা চেয়েছে, ওইটা চেয়েছে, তাকে দেওয়া হয় নাই। এখন সে নিছে, নিজের অর্ডার দিয়ে নিজে নিয়ে নেবে, সরকারে আছে। এটা আপনার এখন অপরাধ নয়। দিয়ে বাড়িতে ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, কত কিছু করে ফেলছে। আপনার স্টারলিংক নিয়ে আসছে গ্রামীণ ফোনের অধীনে, সবকিছু এইভাবে তো সে করেছে। তো সুতরাং এগুলা কতটুকু আইনসম্মত, কতটুকু দুদকে অভিযোগ করেছে সেটা তদন্ত হতে হবে। সবগুলো উপদেষ্টারই প্রায় হয়েছে, অভিযোগ পড়েছে, তাদের তো বিচার হতে হবে। আমি নিজে অন্তত বিচার চাইতেই থাকবো, শেষ পর্যন্ত চাইতেই থাকবো। আমি যতদিন আছি, যতদিন যখন আসলে মানে স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে তার এমন যোগাযোগ বা একরকম সুহৃদ সম্পর্ক, সেখানে কি আসলে এরকম মানুষের বিচার হয়? আইনের শাসন না থাকে তাহলে তো আমরা কথা বলবো। আমার তো জীবনে কোনো প্রত্যাশা নেই, আমি বলেই যাব। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আমি কথা বলতেই থাকবো। যে বিএনপিতে এত লোক আছে যার যার পদত্যাগ চেয়েছিল, যে খুনের মামলা, তাকে কি কারণে আপনার ফরেন মিনিস্টার বানানো হলো, এটা কিন্তু জনগণ জানতে পারেনি, আজ পর্যন্ত জানতে পারে নাই। আমি তো মনে করি যে সে উপদেষ্টা হওয়ার পরে বলেন তো একটা উদাহরণ দেন যে সে এই কাজটা করেছে। গিট্টু লাগানো ছাড়া তো তার পক্ষে কিছু করে না। যত বিদেশিদের নিয়ে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় স্বজন এবং বিদেশিরাই আছে। তার যে কমিশন করেছিল এবং সরকারের উপদেষ্টা করেছিল, 17 জন ছিল বিদেশি। আমি কিন্তু বলেছি এটা বর্গী কোম্পানি, এটা বিদেশি সরকার, এটা আমাদের দেশে বিদেশি সরকার চাপিয়ে দেওয়া হয়েছিল। এরা এই জন্য সবাই আজান দিয়ে লুটপাট করেছে, তাদের বিচার হবে না কেন? আর যাতে কোনো বিদেশি শুধু গিট্টু লাগিয়েছেন খলিলুর রহমান, কিন্তু মানে আপনি তো ভেতরের অনেক খবরও জানেন, বিএনপির অনেকের সাথে আপনার মানে খুব ঘনিষ্ঠতাও আছে বা সরকারের সাথেও আছে, সেই হিসেবে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোনো ব্যাখ্যা নিজে থেকে পেয়েছেন যে কেন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী? অনেক প্রশ্ন হয়েছে, উত্তর মেলেনি আসলে এটা। না, এটা মেলে নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিটা এককেন্দ্রিক, এখনো কিন্তু গণতন্ত্রের চর্চার মধ্যে নাই। এখন এটা তো বলা মুশকিল যে কিভাবে সে উপদেষ্টা হলো। এখন তো প্রশ্ন হলো যে সরকার তো আসে 18 মাস পথে নির্বাচন দিল, তাহলে এখন তো প্রশ্ন এই যে সংবিধান লঙ্ঘন করলো ডক্টর ইউনূসের সরকার, তারা তো এটাতে যদি মামলা করে, কেউ যদি মামলা করে, তাদের সংবিধান যদি ভায়োলেট করে,
সেখানে সাতের যেমন ধরেন ১-১১ সাত সরকার তাদের তাদের পরে ক্ষমতায় এসেছিল হচ্ছে আওয়ামী লীগ, এবং তাদেরকে একরকম ইনডেমনিটি দিয়ে দিয়েছে, তাদের অনেক সংবিধান লঙ্ঘনের বিষয় ছিল, এরকমই অনেক কিছু ছিল, ঠিক না একই না মাত্রায় না হলে কিছু কিছু ছিল না ইনডেমনিটি। না, কিন্তু ১-১ সরকার এসে এমার্জেন্সি দিয়েছিল। হুম এমার্জেন্সি যদি দেয় তাহলে তারা যে কোনো হুম। সরকার যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, কিন্তু এরা তো এমার্জেন্সি দেয় নাই, তারা তো সাংবিধানিক সরকার। ১০৬ অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে তারা সংবিধান সমুন্নত রাখার জন্য ১৩৮ অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। সুতরাং আপনি বলেন, সংবিধান তো জীবিত, রাষ্ট্রপতি জীবিত। হ্যাঁ, এখন আপনার সাংবিধানিক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। কিন্তু জোর করে ঐক্যমত্য কমিশন করে, জি। আপনি দেখেন ঐক্যমত কমিশনের বইও আমার কাছে আছে, যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি দিয়েছে বেশি, জামাতও দিয়েছে, এনসিপিও দিয়েছে। তাহলে কি এরকম হচ্ছে যে মানে আরেকটা জবাবদিহিতাহীন সরকার, কেন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো বা তার স্থানে যাকে বসানো হলো সেটাও নজিরবিহীন একটা যোগ্যতা আর কি, এরকম যোগ্যতার মানুষ অতীতে দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে, কেন তাকে বসানো হলো, বা তারপরে আরো যারা আসলে পরিবর্তন হলো, কোথাও কোনো আসলে সরকার কোনো জবাব দিল না যে কেন 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 এগুলো হচ্ছে। আরেকটা জবাবদিহিতাহীন মানে হীন সরকারের সূচনা। না, এখনো মাত্র সরকারের ১ বছর বয়স। হ্যাঁ, এক এখন মাস এক ধরেন মাস ব্রিটেনে ১ মাস সরি ১ মাস বয়স। এখনই ধরেন উনি ১৭ বছর বিলেতে ছিলেন, তিনি এখনো হয়তো সরকারের সবাইকে নিয়ন্ত্রণ করার সুযোগ হয়ে ওঠে নাই। যেমন ধরেন ব্রিটেনে আপনার ফরেন, ওখানে অ্যাডভাইজার আছে, অ্যাডভাইজার তার আছে, তিনি লন্ডনেই থাকতেন। তিনি লন্ডন এয়ারপোর্টে নেমেই, হিথ্রো এয়ারপোর্টে নেমেই কিছু ফ্যান আসছে তার, তারা তার কাছে ঘোষণা দিয়ে দিছে। তো এটা তো হয়তো আমার ধারণা প্রধানমন্ত্রী এই বিষয়টা জানেও না, ঘোষণা দিয়ে দিছে, এখন কি করবে, ঘটনা ঘটে গেছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে চেঞ্জ হয়েছে, আমার ধারণা তিনি এই কাজটি করার কথা না। তিনি ব্রিটিশ কালচারে তো ১৭ বছর ব্রিটিশ কালচারের কিন্তু মানুষ। তিনি তো কোনো উদ্যোগ আমি তো নিলেন না, মানে এটা তো হয়ে গেল, দেশে বিদেশে এটা নিয়ে কথা হলো, আলোচনা হলো, সমালোচনাও হলো, তিনি তো কিছু উদ্যোগ নিলেন না। না, উদ্যোগ নিলে তাকে চাকরিটা রিভাইভ করতে হয়। এখন ধরেন এই সরকারের মধ্যে যে ধরেন এত বড় একটা রাজনৈতিক দল, তিনি হয়তো বিদেশ থেকে এই দলটাকে চালিয়েছে, কিন্তু দেশে এসে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছে, সবাইকে যার যার মতো তো অনেকটাই বলা যায়। অনেক এক আপনার দেখেন ইয়ার সড়ক মন্ত্রী, তিনি বলে বসলো সমঝোতা করলে আহ হুম। চাঁদা নাই, কিন্তু জোর করে নিলে চাঁদা। এখন এই যে কথাগুলি বললো, এখন সাইজের চেয়ে মন্ত্রণালয় তার বেশি, ৫টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে। তো এই জন্যই বলছি, এরা যে মন্ত্রী বানানো হলো, হুম। এটা হয়তো কেউ, আপনি খেয়াল করে দেখেন, যেদিন প্রথম সংসদের বিস্ফোরণ বসে, তখন কিন্তু স্পিকারের নাম যখন ঘোষণা করা হয় এবং ডেপুটি স্পিকারের নাম যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু দেখলেন তাদেরকে একটু অপ্রস্তুতি মনে হয়েছে। তারা নিজেরাও জানে বলে আমার কাছে মনে হয়নি। তাদের আমি বিটিভি ধরেছিলাম যাতে আত্মপান্ত বোঝা যায়। আমার কাছে মনে হয়েছে এটা কেউ জানে বলে মনে হয় না, তিনি অপ্রস্তুত। আপনি দেখেন রাষ্ট্রপতি যখন আসলো ভাষণ দিল, তখন জাতীয় সঙ্গীত পড়া হলো, তখন দেখেন জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখিয়ে আমরা সাধারণত অটোমেটিক দাঁড়িয়ে যাই, কেউ কেউ বুকেও হাত রাখে, কিন্তু ওইখানে একটা ১১ দলের কেউ দাঁড়ালো না। অর্থাৎ এখানে কিন্তু জনশ্রুতিটা এটাই হলো, তারা তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা জাতীয় সঙ্গীতের মর্যাদা দেখাবে কেন। তারপরে আপনি দেখেন এই সংসদ ভবনে প্লাকার্ডে লেখা আছে গাদ্দার। এই গাদ্দার ধরেন এই প্লাকার্ড নিয়ে ঢুকলো কিভাবে বলেন, এতগুলো প্লাকার্ড জি। কিভাবে ঢুকলো এটা আর একটা এত বড় আলোচনা, বড়। নিশ্চয়ই এটা আর একটা আলোচনা, স্বাধীনতা হ্যাঁ, বিশ্বাসী করে না, এখন স্বাধীনতা দিবসে কর্মসূচিও দিয়েছে, আর এই প্রসঙ্গটাতেও শুনবো, কিন্তু ওই যে জবাবদিহিতাহীন সরকারের সূচনা কিনা, সেখানে আরেকটু প্রশ্ন করতে চাই, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন পুরোটা সময় আওয়ামী লীগের দলীয়করণ, সর্বোচ্চ আওয়ামী লীগ দলীয়করণ করেছে, এবং তার সমালোচনা একদম রাজপথে সরব থেকেছে বিএনপি, যে সর্বোচ্চ দলীয়করণ। এখনো তো মানে সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি যেভাবে বলছিলেন, বা ধরেন আটটি বিশ্ববিদ্যালয়ের ভিসি একসাথে সবাইকে সরিয়ে দেওয়া হলো,
নতুন ভিসি পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হলো, সেই প্রসঙ্গে অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু দলীয় সরকার, দলীয় লোক তো থাকবেই, তাহলে যখন আওয়ামী লীগ করতো তখন সেটা সমালোচনাযোগ্য ছিল বা হারাম ছিল, এখন হালাল হয়ে গেল।